সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে আমাকে তুমি কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব এর ব্যবস্থা নিতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতির বিভিন্ন নিয়মাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সাথে এই সৃজনশীল অঙ্কটির পূর্ণাঙ্গ সমাধান তোমাকে করে দেখাবো। আশা করব ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখে বোঝার চেষ্টা করবে। আমার এই প্রত্যেকটি ক্লাস তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতির বিভিন্ন অঙ্ক তোমার আর কোনো সমস্যা সৃষ্টি করবে না। চলো আমরা দেখে নেই উদ্দীপকে কী কী তথ্য রয়েছে। ব্রাইট ট্রেডার্সের হিসাব বই হতে 2020 সালের জানুয়ারি মাসের মজুত সংক্রান্ত নিজের তথ্যসমূহ সংগ্রহ করা হয়েছে। জানুয়ারি 1, প্রারম্ভিক উদ্বৃত্ত 200 একক, প্রতি এককের মূল্য 20 টাকা। জানুয়ারি 7, ক্রয় 500 একক, প্রতি এককের মূল্য 21 টাকা। জানুয়ারি 11, বিক্রয় 600 একক। জানুয়ারি 18, ক্রয় ফেরত 10 একক। জানুয়ারি 21, বিক্রয় ফেরত 80 একক। জানুয়ারি 26, ক্রয় 400 একক, প্রতি এককের মূল্য 22 টাকা। জানুয়ারি 30, বিক্রয় 470 একক। এই তথ্য নিয়ে আমাকে করতে বলেছে প্রথমে কতে সমাপনী মজুদ এককের পরিমাণ নির্ণয় করো, খতে বলেছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, গতে বলেছে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান বলতে আগের মাল আগে পাঠানোর পদ্ধতি, আর লিফো হচ্ছে শেষের মাল আগে পাঠানোর পদ্ধতি। আমরা আজকে এই দুটো পদ্ধতি শিখব, পাশাপাশি সমাপনী মজুদ এককের পরিমাণ নির্ণয় করব। চলো আমরা খাতা কলমে অঙ্কটি সমাধান করে দেখি। ক নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমি ছক প্রস্তুত করেছি। আমরা একটু আগে উদ্দীপক পড়েছি, উদ্দীপকের আলোকে এখন আমি বিস্তারিত সমাধানটা লিখছি। অঙ্কটি ছিল 2020 সালের এবং মাস ছিল জানুয়ারি। জানুয়ারি 1 তারিখে উদ্বৃত্ত ছিল, তাই আমি লিখব উদ্বৃত্ত। উদ্বৃত্ত ছিল 200 একক। তারপরে জানুয়ারি 7, ক্রয় করার কথা বলেছে, ক্রয় করেছি 500 একক। তারপরে জানুয়ারি 11, বিক্রয়ের কথা বলেছে, বিক্রয় করেছি 600 একক। একটু খেয়াল করো, আমাদের যখন উদ্বৃত্ত ছিল 200 একক, যোগ করেছি, ক্রয় করেছি, পণ্য বেড়েছে, যোগ করেছি, বিক্রয় যখন করব তখন কিন্তু আমার পণ্য কমে যাবে, এটা কিন্তু বিয়োগ করতে হবে, তাই ব্র্যাকেট দিচ্ছি। 11-র পর 18, ক্রয় ফেরত ছিল, ক্রয় ফেরত যদি ঘটে, ক্রয় করার মাধ্যমে পণ্য বৃদ্ধি পায় আর ক্রয় ফেরতের মাধ্যমে পণ্য হ্রাস পায়, সেক্ষেত্রে আমরা 10 একক ছিল, 10 একক এখান থেকে আমরা বাদ দিয়ে দেখাবো। এরপরে আমরা যাব পরবর্তী ঘটনা। পরবর্তী ঘটনা ঘটেছে 21 তারিখ। এটা ছিল বিক্রয় ফেরত। যখন আমরা বিক্রয় করি পণ্য চলে যায়, ক্রেডিট মানে মাইনাস করতে হয়, আর বিক্রয় ফেরতের কারণে পণ্য কিন্তু আমার কাছে ফেরত আসে, তখন আমার পণ্য বৃদ্ধি পায়। 80 একক বিক্রয় ফেরত ছিল, এটা আমরা যোগ করে দেখাবো। তারপরে ছিল 26 তারিখ। 26 তারিখে ছিল ক্রয়। ক্রয় ছিল 26 তারিখে 400 একক। এরপরে শেষ তারিখে 30 ছিল, যেখানে বিক্রয়ের কথা বলেছে, তাইলে বিক্রয় আমরা বাদ দিব। বিক্রি করলে পণ্য হ্রাস পায়, তাই বাদ দিতে হয়। বিক্রি করেছি 470 একক। এখন
এই 200, 500, 600, 10, 80, 400, 470 এগুলোর পার্থক্য করলেই আমার যে উত্তরটি আসবে সেটি হচ্ছে আমার সমাপনী মজুদ পণ্যের পরিমাণ। এই কলামের যোগ বিয়োগের রেজাল্ট আসছে আমার 100 একক। তাহলে এটি হচ্ছে আমার উত্তর। ক নম্বরে যেটা চেয়েছিল, এখন এখানে লিখব সমাপনী মজুদ একক। সমাপনী মজুদ একক, এটাই আমাকে বের করতে বলেছিল ক নম্বরে, আমি এটা বের করে দেখলাম। এখন আমি চলে যাব আমার পরবর্তী প্রশ্ন খ নম্বরে। তুমি একটু উদ্দীপকটি দেখো। এই যে ক যখন আমরা করেছিলাম, এখানে চেয়েছিল আমাদের কাছে, কি চেয়েছিল দেখো তো, সমাপনী মজুদ এককের পরিমাণ নির্ণয় করতে বলেছে, এবং খতে বলেছে ফিফো পদ্ধতির মাল খতিয়ান, গতে বলেছে লিফো পদ্ধতির মাল খতিয়ান। এখন আমি প্রথমেই তোমাদেরকে ফিফো পদ্ধতির মাল খতিয়ানটি প্রস্তুত করে দেখাবো। এই হচ্ছে আমার ফিফো পদ্ধতির মাল খতিয়ানের ছক। আমি তোমাকে একটি কথা বলে নেই, এই যে আমার ছকের উপরে শিরোনাম লিখেছি, প্রকৃতপক্ষে মাল খতিয়ানের শিরোনামে কিন্তু এভাবে শিরোনাম লিখলে হবে না, এটা ভিন্ন নিয়মে লিখতে হবে। তো আমি একটু তোমাকে আমার অন্য একটি সমাধান থেকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এই খতিয়ানের ছকের উপরে কী শিরোনাম হবে। তুমি তোমার পাঠ্য বই থেকে দেখে নিতে পারবে যে আসলে শিরোনামটা কী হয়। দুই পাশে কিছু অনেক কথা আমাকে লিখতে হবে, তবে আমার আপাতত সময় সংক্ষেপ করার জন্য, ভিডিও ডিউরেশন না বাড়ানোর জন্য আমি এখানে প্রত্যেকটি অঙ্কের মধ্যে শিরোনামটি লিখব না, জাস্ট এই কথাটিই লিখব যে প্রতিষ্ঠানের মাল খতিয়ান ফিফো পদ্ধতি। বাট তুমি যখন পরীক্ষায় অ্যান্সার করবে তখন তোমাকে বিকল্প নিয়মে অ্যান্সার করতে হবে, উপরে নির্দিষ্ট শিরোনাম তোমাকে লিখতে হবে। আমি এখন তোমাকে অন্য একটি অঙ্ক থেকে শিরোনামটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও তুমি, তোমাকে খতিয়ানের ছকে এইভাবে এখানে শিরোনাম করতে হবে। আমি 10 নম্বর অঙ্কটি এইভাবে করে রেখেছি, আমি যখন 10 নম্বর অঙ্কটি করাবো তখন তোমরা এই ছকটি দেখতে পাবে। বাট আমি আজকে 1 নম্বর করাচ্ছি, আমার প্রত্যেকটা অঙ্কর মধ্যেই আমি এইভাবে শিরোনামগুলো লিখব না, কারণ লিখতে গেলে আমার এক পেজে অঙ্কটি জায়গা করতে কষ্ট হয়ে যাবে। পরীক্ষার হলে যে অঙ্কগুলো আসবে সেগুলো ছোট অঙ্ক আসবে, সেটা তুমি 1 পৃষ্ঠায় করতে পারবে। বাট আমি শেখানোর জন্য তোমাকে একটু বড় অঙ্ক করাচ্ছি, যা 1 পৃষ্ঠায় জায়গা করানো মুশকিল হবে বলেই আমি শিরোনামটি লিখছি না, বাট তোমাকে শিরোনামটি দেখিয়ে দিচ্ছি। এখানে হবে মালের বিবরণ, কোড নম্বর, বিন নম্বর, স্থান। এখানে প্রতিষ্ঠানের নাম চামেলি ট্রেডার্স, মাল খতিয়ান, লিফো পদ্ধতি। আর এ পাশে শিরোনাম লিখতে হবে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃফরমায়েশ মাত্রা। এই তথ্যগুলো এখানে ইনক্লুড করতে হবে। যদি উদ্দীপকে এখানে তথ্যগুলো ফিল আপ করার মতো তথ্য তারা দেয় তাহলে আমি লিখব, না দিলে আমার লেখার প্রয়োজনই এভাবে ফাঁকা থাকবে। তো চলো আমরা আমাদের 1 নম্বর সমাধানে চলে যাই। অঙ্কটি ছিল 2020 সাল, তাই আমি এখানে লিখব তারিখের ঘরে 2020। মাস ছিল জানুয়ারি। জানুয়ারি 1 তারিখে প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ছিল, প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 200 একক, প্রতি এককের মূল্য 20 টাকা। তাহলে আমি এখানে লিখব উদ্বৃত্ত, লিখেছি। কিভাবে ছিল? প্রশ্নে দেওয়া ছিল 200 একক, প্রতি এককের মূল্য 20 টাকা। তাহলে আমি এখানে লিখব 200 একক, প্রতি এককের দাম 20 টাকা। 20 দিয়ে 200কে গুণ করলে হবে আমার 4000 টাকা। এই গেল আমার একটি ঘটনা লিপিবদ্ধ করার কাজ। একটি লেনদেন লিপিবদ্ধ করার পর আমাকে এইভাবে ছকটিকে এভাবে বন্ধ করে দিতে হবে। দিলাম। এবার আমরা যাব দ্বিতীয় ঘটনা। এটা ছিল জানুয়ারি মাসের 7 তারিখ। জানুয়ারি 7। উদ্দীপকে বলেছে ক্রয়ের কথা, ক্রয় করেছি আমরা। কথাটি ছিল ক্রয় 500 একক, প্রতি এককের মূল্য 21 টাকা। 500 একক, প্রতি এককের মূল্য 21 টাকা। এবার 500কে 21 দিয়ে গুণ করলে হবে 10,500 টাকা। এবার আমার উদ্বৃত্তের কলামে এটার জের বসাতে হবে। দেখো আমার আগে 200 একক পণ্য ছিল, এটি আমি এখানে নামিয়ে দিব 200 একক। এটার রেট ছিল 20 টাকা করে।
প্রাইস ছিল 4000 টাকা। নতুন কিনেছি 500 একক, এই 500 একক এখানে লিখব। এটার রেট ছিল 21 টাকা, মূল্য ছিল 10,500 টাকা। মানে এবছর এই তারিখে যেটা কিনেছি সেটাও লিখেছি, আগের তারিখে যেটা ছিল সেটাও লিখেছি। কেন লিখেছি একত্রে? কারণ আমার আগের লটে প্রোডাক্টের প্রাইস ছিল 20 টাকা করে, নতুন লটে কিনেছি 21 টাকা করে। এই লট আমার 200 একক আছে 20 টাকা রেটে, 500 একক আছে 21 টাকা রেটে। এটা করার পর আবার আমাকে ছকটাকে পেন্সিল দিয়ে ক্লোজ করে দিতে হবে পুরো এই পাশ থেকে ও পাশ পর্যন্ত। এরপরে যাবে নামো তার পরবর্তী ঘটনা। 11 তারিখ বলেছে বিক্রয়ের কথা, তাহলে আমি লিখি 11 বিক্রয়। 600 একক বিক্রি করার কথা বলেছে। খেয়াল করো, আমার পদ্ধতির নাম ছিল ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমাকে 600 একক পণ্য বিক্রি করতে বলেছে। আমি প্রথম লটের মাল আগে সেল করব, তারপরের মাল তারপরে সেল করব। আমাকে 600 একক বিক্রি করতে বলেছে, বাট আমার কাছে কিন্তু 700 একক পণ্য আছে হাতে। পূর্বের ছিল 200 একক, নতুন কেনা ছিল 500 একক, মোট 700। এখন আমি 600 একক সেল করতে গেলে প্রথমে আমি সেল করব, বিক্রি করব 200 একক, আমার আরও 400 একক বিক্রি করা বাকি থাকবে। পরবর্তী 400 একক আমি 500 একক থেকে নিয়ে বিক্রি করব। তাহলে আমি এখানে লিখে নিই প্রথমে বিক্রয়, লিখলাম। এর পরের কাজ হচ্ছে এই বিক্রয় কলামে লিখব আমি প্রথমে বিক্রি করেছি টোটাল 600 একক বিক্রি করার কথা বলেছে। প্রথমে বিক্রি করব 200 একক, আমার আরও 400 একক বিক্রি করা বাকি, পরবর্তী 400 একক আমি এখান থেকে নিব। এই 400 একক নিলাম, 600। তাহলে ফিফো পদ্ধতিতে প্রথম লট থেকে মাল নিতে হয়। প্রথম লটের দাম ছিল 20 টাকা, 20 টাকা করে 4000 টাকার পণ্য আমি বিক্রি করেছি। পরবর্তী লটে আমি 21 টাকা করে বিক্রি করেছি, সেটার দাম 400 গুণন 21 গুণ করলে হয় 8400 টাকা। এখন লক্ষ্য করো, 200 থেকে 200 বিক্রি করে দিয়েছি, 500 থেকে 400 বিক্রি করে দিয়েছি, তাহলে আমার হাতে আছে কত? 100 একক। 100 একক আছে 21 টাকা রেটে, দাম হবে 2100 টাকা। শেষ হয়ে গেল আমার 11 তারিখেরও কাজ। আবার আমি এইভাবে ছকটিকে ধরে পুরো এ পাশ থেকে ও পাশ পর্যন্ত হিসাবটা ক্লোজ করে দিব। একটি ঘটনা হয়ে গেলেই আমি এভাবে দাগ দিয়ে দিয়ে ক্লোজ করে দেখাবো। 11 শেষ। এরপরে যাবো আমি 18 তারিখে। 18 তারিখে কি বলেছে লক্ষ্য করো। 18 তারিখে বলেছে ক্রয় ফেরত 10 একক। তাহলে ক্রয় যখন করি আমার পণ্য বাড়ে, আর ক্রয় ফেরতের কারণে পণ্য কমে যায়। তাহলে পণ্য কমে যাবে 10 একক। এখানে লিখব আমরা ক্রয় ফেরত। 10 একক পণ্য আমার বাড়বে, 21 টাকা রেট, 210 টাকা হবে দাম। এখন খেয়াল করো, ক্রয় ফেরতের জন্য আমরা ধরেছি 10 একক উদ্দীপকে বলা ছিল। আমরা ক্রয় ফেরত যদি 10 একক বাদ দেই, 21 টাকা রেট কেন ধরলাম? কারণ আমি কিনেছি তো 21 টাকা রেটে ক্রয়, এটা তো আগে থেকে আমার স্টকে ছিল, আর কিনেছি 21 টাকা রেটে, তাই 21 টাকা রেটেই আমার ফেরত দিতে হবে। সেই ক্ষেত্রে আমার এই পণ্য চলে যাবে। তাহলে থাকবে কত আমার কাছে? 90। 21 টাকা রেটে 100 একক থেকে বিক্রি ফেরত ক্রয় ফেরতের কারণে আমার পণ্য চলে গেছে, ইস্যু করেছি আমি যার কাছ থেকে কিনেছিলাম। তাহলে আমার 90 টাকা রেটে 21 টাকা দরে 90 একক পণ্যের দাম রয়ে গেছে। সেটা হচ্ছে আমার 90 গুণন 21, 1890 টাকা। 1890 টাকা। এটা শেষ। আবার আমি লম্বা দাগ দিয়ে ছকটাকে এভাবে ক্লোজ করে দিব। যতবার যতগুলো ঘটনা আমি লিপিবদ্ধ করব, ততবারই আমি এই কাজটি করে করে দেখাবো, হিসাব বন্ধ করে করে দেখাবো। এরপরে 18 তারিখের পর আমার 21 তারিখে একটা ঘটনা বলেছে, বিক্রয় ফেরত 80 একক। তাহলে আমি লিখি, তারিখ ছিল 21, বিক্রয়
ফেরত। এখন বিক্রয় ফেরত কত একক বলেছে? 80 একক বলেছে। তাই বিক্রি করলে তোমার পণ্য চলে যায়, এখানে লেখার কথা। বিক্রয় ফেরতের কারণে আমার পণ্য রিসিভ হবে, তাহলে আমি এখানে লিখব 80 একক। বিক্রি করেছিলাম আমি, দেখো এই যে এখানে বিক্রি করেছিলাম 20 টাকা রেটে বিক্রি করেছি, 21 টাকা রেটে বিক্রি করেছি। এখন আমি ফেরত যখন নিব, বিক্রি করার সময় তো 20 টাকা 21 টাকা দুই রেটেই বিক্রি করেছি, এখন ফেরত নেওয়ার সময় কোন রেটে ফেরত নিব? খেয়াল করো, আমার পদ্ধতির নাম ফিফো পদ্ধতি। তাই প্রথম লটের মাল থেকেই আমি ফেরত গ্রহণ করব 20 টাকা রেটে। তাহলে আমার টাকার পরিমাণ হয় 1600। দেখো আমার আগে থেকেই 90 টাকা রেট ছিল প্রোডাক্ট, নতুন করে কিনেছি, বিক্রয় ফেরতের কারণে আবার ফেরত হয়ে চলে আসছে 20 টাকা রেটে 80 একক। এটা পুরনো মাল ছিল আমার, এটাকে আমি আগে লিখব 80 20 1600 টাকা। আর এখানে স্টকে ছিল আমার 90 একক 21 টাকা করে, 90 একক 21 টাকা করে 1890 টাকা। এটার কাজও শেষ, আবার আমি ক্লোজ করে দিব। তারপরের ঘটনা ক্রয়, এটা ছিল 26 তারিখ। 26 তারিখে 400 একক পণ্য কিনেছি, তাহলে এখানে আমরা লিখব ক্রয়। 26 তারিখ কিনেছিলাম 400 একক, রেট ছিল 22 টাকা। গুণ করলে 400 একককে 22 টাকা দিয়ে গুণ করলে হবে 8800 টাকা। আমার আগে স্টকে ছিল 80 করে 20 টাকা রেটে 1600 টাকার পণ্য, তারপরে ছিল মধ্যবর্তী 90 একক 21 টাকা করে 1890 টাকার পণ্য, আর এই মাত্র কিনলাম আমি 400 একক, এটার রেট ছিল 22 টাকা করে 8800। যতবার কিনবো ততবার স্টক বাড়বে, আর বিক্রি করলে স্টক কমে যাবে। এখন আমি এখানে দাগ দিয়ে হিসাবটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে যে কাজটি করব, পরবর্তী কাজ 26-এর পর 30। 30-এ বলেছে বিক্রয়ের কথা, জানুয়ারি 30। কতটুকু বিক্রি করেছি আমি? উদ্দীপকে আমার বলা ছিল 470 একক। এখন 470 একক এইখান থেকে বিক্রি করতে হবে, ফিফো পদ্ধতি। 470-এর মধ্যে প্রথমে 80 একক বিক্রি করব, তারপরে 90 একক বিক্রি করব, তারপরে আমার আরও 470-তে যা লাগে তা বিক্রি করব এখান থেকে। তাহলে খেয়াল করো, 470 একক বিক্রি করার কথা বলেছে। 470 কীভাবে বিক্রি করব আমি? এই যে বিক্রি করলাম, এটা প্রথমে ফিফো পদ্ধতি হওয়াতে 80 একক বিক্রি করব আমি, তারপরে বিক্রি করব 90 একক। এখানে হলো কত? 170 একক। আমার তো দরকার 470 একক বিক্রয়, তাহলে আরও 300 একক বিক্রি করা বাকি আছে। এই 400 থেকে 300 একক নিয়ে যাব আমি বিক্রি করার জন্য। এবার লক্ষ্য করো, এই 80 এককের দাম ছিল 20 টাকা রেট, 1600 টাকা। 90 এককের রেট ছিল 21 টাকা করে, 1890 টাকা। আর 300 একক, এই যে 400 থেকে 300 নিয়ে বিক্রি করেছি, 22 টাকা রেট ছিল, এটা হচ্ছে 6600। তাহলে এটা সেল হয়ে গেছে 80, সেল হয়ে গেছে 90, 400 থেকে সেল হয়েছে 300, এখানে রয়ে গেছে 100। এটা রেট ছিল 22 টাকা, 100 গুণন 22, 2200 টাকা, 2200 টাকা। কাজ শেষ। এবার আমি ছক টেনে পুরোটাকে বন্ধ করে দিব। এখন যখন মাস শেষ, জানুয়ারি মাস 31 তারিখ, এখানে আমাকে জানুয়ারি 31 লিখে উদ্ধৃত্ত লিখে দিতে হবে।
লক্ষ্য করো, এখানে 1 তারিখে উদ্বৃত্ত লিখেছিলাম, এটা 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত, আর এখন লিখেছি 31 তারিখের উদ্বৃত্ত, এটা সমাপনী উদ্বৃত্ত। কত হবে? এই যে এখানে রয়ে গেছে 100, এখানে রয়ে গেছে 2200 টাকা, এটা লিখে দিলেই আমার কাজ শেষ হয়ে যায়। তাহলে এখানে লিখবো আমি 122 টাকা রেট, লেখার দরকার নেই, আমি সমাপনী দেখাচ্ছি, মূল্য এবং এককের পরিমাণ, এটা লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই পুরো ছকটাকে বন্ধ করে দেব, এ মাথা থেকে এ মাথা, আমার অঙ্কের কাজ শেষ। এবং টাকার নিচে আমাকে দুটো দাগ দিতে হবে। এই হলো আমার কমপ্লিট অঙ্ক। এভাবেই তোমাকে ফিফো পদ্ধতির মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। আশা করি মনোযোগ দিয়ে দেখেছো। তবে তুমি একটি অঙ্ক দেখলে পুরোপুরি বুঝবে না, তুমি প্রতিদিন আমার ক্লাসগুলো দেখবে এবং আজকে যে অঙ্কটি করাচ্ছি এটাও দেখবে ভালো মতো, আগামী ক্লাসে আমি যেটা দেখাবো সেটাও দেখবে, তারপরে যেটা দেবো সেটাও দেখবে। প্রত্যেকটি ক্লাস তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। একটি অঙ্ক দেখলেই চ্যাপ্টার সম্পর্কে ধারণা পাওয়া যায় না পূর্ণাঙ্গ রূপে, সেই জন্য তোমাকে প্রত্যেকটি ক্লাস দেখতে হবে এই অধ্যায়কে তোমার আয়ত্তে আনার জন্য। এখন আমি চলে যাব ঠিক একই উদ্দীপকের আলোকে লিফো পদ্ধতির মাল খতিয়ান প্রস্তুতে। চলো আমরা লিফো পদ্ধতির খতিয়ানে চলে যাই। গ নম্বর প্রশ্নের সমাধানের জন্য আমার ছক প্রস্তুত রয়েছে। এটা করব আমরা লিফো পদ্ধতিতে, সেম প্রশ্ন লিফো পদ্ধতি। অঙ্কটি হয়েছিল 2020 সালে, তাই আমরা এখানে লিখব 2020। মাস ছিল জানুয়ারি, এখানে লিখব আমরা জানুয়ারি। 1 তারিখে ছিল উদ্বৃত্ত। উদ্বৃত্ত আমার ছিল 200 একক 20 টাকা করে 4000 টাকার পণ্য। 200 একক ছিল 20 টাকা রেটে 4000 একক পণ্য। এরপরে আমি কি করেছি? 7 তারিখে পণ্য ক্রয় করেছি। তাহলে লিখব, তার আগে আমাকে একটা কাজ করতে হবে। একটি ঘটনা লিপিবদ্ধ করার সাথে সাথে আমাকে কী করতে হবে? এবার লম্বা দাগ টেনে দিতে হবে। ওকে, এরপরে আমি করব পরবর্তী ঘটনা। 7 তারিখ হয়েছে ক্রয়। ক্রয় করেছি আমি 500 একক 21 টাকা করে। 500 একক 21 টাকা করে, দাম আসে 10,500 টাকা। এবার এই যোগফলটা এখানে বসাতে হবে। আগের লটে আমার ছিল 20 টাকা দরের 200 একক পণ্য, 220 4000, আর নতুন কিনলাম 500। ফিফোতেও আমরা এভাবেই করেছিলাম, লিফোতেও এভাবেই করছি, শুধু বিক্রি করার সময় পদ্ধতিটা অ্যাপ্লাই হবে। 10,500, কাজ শেষ। আবার দাগ দিয়ে বন্ধ করে দিব। এরপর যাব পরবর্তী ঘটনা, বিক্রয়। 11 তারিখে বিক্রি করেছি। বিক্রয়ে বলেছে টোটাল 600 একক। লিফো পদ্ধতি, খেয়াল রাখো আমরা গত খ নম্বর সমাধান করেছি ফিফো পদ্ধতি, এখন খুঁজছি লিফো পদ্ধতি। লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের মাল আগে সেল হবে, তারপরে আরও সেল করার প্রয়োজন পড়লে তারপরে এই লট থেকে আমরা সেল করব, অর্থাৎ শেষটা আগে বিক্রি করব। টোটাল 600 হওয়ার জন্য আমাকে বিক্রি করতে হবে প্রথমে নিচের থেকে 500, তারপরে 600 করার জন্য এই 200 থেকে 100, তাহলে এই 500 বিক্রি হয়ে যাবে 21 টাকা রেটে 10,500 টাকা, আর এটা 100 একক 20 টাকা রেটে বিক্রি হবে 2000 টাকা। তাহলে লক্ষ্য করো 500 সেল করে দিয়েছি, 200 থেকে 100 সেল করেছি, রয়ে গেল কত? 100 একক রয়ে গেল 20 টাকা রেটে 2000 টাকা। কাজ শেষ। আবার এভাবে লম্বা দাগ দিয়ে আমি বন্ধ করে দিব। এরপর যাব আমরা পরবর্তী কাজ। জানুয়ারি 18,
ক্রয় ফেরত। তুমি উদ্দীপকটি একটু লক্ষ্য করো, ক্রয় ফেরতের কথা এখানে বলা আছে। এই যে ক্রয় ফেরত 10 একক 18 তারিখে বলেছে, তাই আমি লিখলাম এখন 10 একক। ক্রয় ফেরত, তাহলে ক্রয় করলে আমার এখানে পণ্য বাড়ে, আর ক্রয় ফেরতে এখান থেকে চলে যাবে। এখন ইস্যু কলামে আমাকে এটা লিখতে হবে। আমি ফেরত দিয়েছি 10 একক, তাই এখানে লিখব 10 একক। প্রশ্ন হচ্ছে প্রাইস কত লিখব। আমি কিনেছিলাম 21 টাকা দরে, সে পণ্যই তো ফেরত দিব। 500 একক কিনেছিলাম 21 টাকা দরে, তাহলে আমি 10 একক পণ্য কিনেছিলাম এবং লিফো পদ্ধতিতে অলরেডি সেল করে দিয়েছি, তাহলে আবার ওই পণ্য আমার কাছে ফেরত আসে কিভাবে? এটা তো কখনোই সম্ভব নয়। যেটা বিক্রি করে দিয়েছি সেটা তো ফেরত আনা সম্ভব না, কিন্তু উদ্দীপকে তো এমন কথাই বলেছে, লিফো পদ্ধতিতে আমাকে মাল খতিয়ান করতে বলেছে। আমি তো এখানে সেল করে দিয়েছি, লক্ষ্য করো এখানে সেল করে দিয়েছি, আমার কাছে তো এই ক্রয় করা পণ্য নেই, তাহলে আবার ওই পণ্য আবার 18 তারিখে কীভাবে ফেরত আসলো লিফো পদ্ধতিতে? আসলে অঙ্ক বানানোর জন্য অঙ্ক করানো হয়েছে, শেখানোর জন্য করা হয়েছে। কী ধরনের প্রবলেম হলে কী ধরনের সমাধান করতে হবে সেটা আমরা তোমাদেরকে বলে বোঝাবো। বাস্তবিক অর্থে প্রতিষ্ঠানে যখন এই ঘটনাটি ঘটবে, তারা এটা লিফো পদ্ধতিতে অ্যাপ্লাই করে দেখাতে পারবে না বা দেখাবেও না, কারণ এটা সম্ভব না। তবে এটা একটা বোর্ড পরীক্ষায় এসেছিল, এটা সিলেট বোর্ড 2019 সালে একবার এসেছিল, সেখানে এই ধরনের একটা প্রবলেম ছিল, যেটা মোটামুটি গোজামিলের প্রবলেমই বলা যায়। এটা জাস্ট অঙ্ক মেলানোর জন্যই মেলানো, বাস্তবিক অর্থে এটা কখনোই সম্ভব নয়। তোমাকেও আমি ঠিক সেটা বোঝানোর জন্যই দিচ্ছি। তুমি আমার ফেসবুক পেজে একটু খেয়াল রাখবে, আমি আজকে যে আলোচনাগুলো করছি, এই আলোচনায় যে প্রশ্নটি নিয়ে আমরা সমাধান তোমাকে করে দেখাচ্ছি, লক্ষ্য করো এই যে আমার প্রশ্নের নিচে বিশাল বড় একটি মন্তব্য রয়েছে। এই যে ভুল কাজটি, সেই ভুল কাজটির ব্যাপারে এখানে বিস্তারিত এখানে ব্যাখ্যা রয়েছে। তুমি আমার ফেসবুক পেজে গিয়ে সেখান থেকে এই পেজটি ডাউনলোড করে নিবে এবং এই নোটটি তোমার খাতায় তুলে নিবে, হ্যাঁ, যেন তোমার এটা প্রবলেম বুঝতে না হয়। কারণ তুমি এখানে দেখে কথা শুনে হয়তো পুরোটা নাও বুঝতে পারো, আমি যা বুঝিয়ে দিলাম তুমি আবার এটা নিজে নিজে রিডিং পড়ে বোঝার চেষ্টা করবে। এগুলো আমার ফেসবুক পেজে দেয়া থাকবে। তো জাস্ট অঙ্ক মেলানোর জন্য আমরা কাজটা করছি। এই 10 একক ক্রয় ফেরত ছিল, আমার এখান থেকে 21 টাকা রেটে হওয়া উচিত ছিল, কিন্তু আমার স্টকে তো পণ্য নেই, আমার স্টকে আছে 20 টাকা রেটের পণ্য। তাহলে আমাকে কি করতে হবে? 21 টাকার পরিবর্তে অঙ্ক মেলানোর জন্য 20 টাকার রেটেই আমাকে ফেরত ধরতে হবে। এটা কিন্তু ভুল, আমি বারবার বলছি এটা ভুল, বাট সিলেট বোর্ডে একবার এসেছিল, সেই প্রশ্নটা এভাবেই সমাধান করা হয়েছে, এভাবেই করতে বলা হয়েছে, নির্দেশনা এভাবেই এসেছে, তাই আমি এভাবে করে তোমাকে দেখাচ্ছি। তবে এখনকার এই প্রবলেমটা নিয়ে তুমি এই চ্যাপ্টারকে জটিল মনে করো না, কিন্তু এই অধ্যায়ের অঙ্ক কিন্তু অনেক সহজ, বাট ভুল প্রশ্নে তো আর সমাধান সহজ হয় না। এটা ভুল প্রশ্ন ছিল, তাই আমি ভুলটাকে তোমাকে কিভাবে সমাধান করেছে তারা, আমি সেই সমাধানটাই দেখাচ্ছি। তবে আমার উদ্দেশ্য তোমাকে ভুল শেখানোর নয়, সঠিক সমাধানটাই শেখানোর। এখানে আমি নিরুপায়, বোর্ডের প্রশ্নকর্তা এভাবে প্রশ্ন করেছেন, সেটাকে সমাধান করতে গেলে আমাকে ভুলটাই করতে হবে, নইলে আমাকে ফাঁকা রেখে দিয়ে আসতে হবে পরীক্ষার খাতায়। তো তুমি কি সমাধান করে আসবে সেটা দেখানোর জন্যই আমি এইভাবে বোঝাচ্ছি। 10 একক 20, 200 টাকা হবে। তাহলে আমার থাকবে 100 একক থেকে স্টকে ছিল, এখানে আমি ফেরত দিয়ে দিয়েছি, আমার কাছে থাকবে 90 একক 20 টাকা করে 1800 টাকা। কাজ শেষ। আবার আমি লম্বা দাগ টেনে ছকটাকে ক্লোজ করে দেব। এরপর যাব 18-র পরে আমি 21 তারিখে। আমি আবার তোমাকে নোটিস করছি, এই যে আমি ক্রয় ফেরতের ঘটনাটি করলাম, স্টকে মাল না থাকায় আমি যে পরিমাণ পণ্য কিনেছিলাম সেখান থেকে ফেরত না দিয়ে স্টকের মাল থেকে ফেরত দিয়েছি। এই প্রবলেমটা শুধু তুমি ফেস করবে লিফো পদ্ধতি, ফিফো পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি, সাধারণ গড় পদ্ধতিতে কিন্তু তুমি এই প্রবলেমটা ফেস কখনোই করবে না। সো তোমার মনে কষ্ট নেওয়ার কিছুই নেই বা বিভ্রান্ত হওয়ার কিছুই নেই, শুধু লিফো পদ্ধতি আসলেই এটা যে একটা প্রবলেম তৈরি করবে সেটা তুমি একটু খেয়াল রাখবে। আমরা যাচ্ছি তার পরবর্তী ঘটনা 21 তারিখ, যেখানে বলেছে বিক্রয় ফেরত। উদ্দীপকে বলা ছিল বিক্রয় ফেরত 80 একক, তাহলে 80 একক পণ্য বিক্রয় ফেরতের কারণে আমার গ্রহণ কলামে চলে আসবে 80 একক। 80 একক আমি গ্রহণ কলামে বা ক্রয় কলামে লিখব। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা রেট লিখব।
আমার পদ্ধতির নাম ছিল কি লিফো পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট। বিক্রয় ফেরতের বেলায় আমার স্টকের দিকে একটু তাকাও তুমি, স্টকটা আমার কি অবস্থায় ছিল। আমি ফেরতের বেলায় দেখো আমার স্টকে ছিল, এখানে যখন বিক্রি করি প্রথমে ছিল 521 টাকা রেটে, তারপরে বিক্রি করেছি 100 একক 20 টাকা রেটে। পদ্ধতির নাম লিফো, তাই আমি এখান থেকে এই রেটে পণ্য ফেরত পাবো। এটা বিক্রি করেছিলাম লাস্টে, লিফো হওয়াতে লাস্টের একক থেকে পণ্য ফেরত আসবে 20 টাকা রেটে। তাহলে আমি লিখবো এখানে 20 টাকা, তাহলে 8-20 1600 টাকা হবে। তাহলে এটা আমার স্টক বাড়াবে। অলরেডি আমার দেখো 90 একক ছিল 20 টাকা রেটে, এখানে আবার 80 একক 20 টাকা রেটে জয়েন হবে এখানে। তাহলে আমি এটা আলাদা না রেখে আমি দুটোকে জোড়া দিয়ে দিই, 90 আর 80 170, 20 যেহেতু দুটো রেট সমান তাই আমি এই কাজটি করছি। রেট যদি আলাদা হতো আমি কিন্তু আলাদা আলাদা লিখতাম, আমি যেখানে আলাদা আলাদা লিখেছি রেট দুটো একই ছিল বলেই আমি যে কাজটি করেছি দুটোকে একত্রে যোগ করে দিয়েছি। আর এটা 1600 আর 1800 যোগ করলে হবে 3400 টাকা। কাজ শেষ, আমি এবার ছক ক্লোজ করে দিচ্ছি। তারপরে যাব আমি আমার পরবর্তী ঘটনা 26 তারিখে। 26 তারিখে পণ্য ক্রয়ের কথা বলেছে, তাহলে আমি লিখব ক্রয়। ওখানে বলেছে 400 একক 22 টাকা করে কিনেছি আমি, 400 একক কিনেছি 22 টাকা করে, মূল্য হয় 8,800 টাকা। তাহলে আমার আগে ছিল স্টকে 170, 20 টাকা রেট 3400 টাকা। নতুন কিনলাম এই যে 400, রেট হচ্ছে 22 টাকা, দাম হচ্ছে 8,800 টাকা। এই কাজ শেষ, আবার আমি ছক ক্লোজ করে দিব। এরপরে যাব আমি পরবর্তী ঘটনা 26-এর পর 30 তারিখ। 30 তারিখে বিক্রয়ের কথা বলেছে। বিক্রয় করেছি আমরা 470 একক। তুমি একটু উদ্দীপকটি লক্ষ্য করো, এই যে 30 তারিখে 470 একক বিক্রি করেছি আমি। তাহলে আমার স্টকে দেখো 400 আছে, 170 আছে, আমি 470 বিক্রি করেছি। আমার পদ্ধতির নাম লিফো, তাহলে লাস্টের মাল আগে বিক্রি করব, তারপরে ফার্স্টের মালটা ধরবো। আমার টোটাল 470 হতে হবে বিক্রয়ে। 470 হতে গেলে এই 400 আগে সেল করে দিই। 400 সেল করি 22 টাকা রেটে, 8,800 টাকা। আমার আরও 70 একক পণ্য বিক্রি করা বাকি, তাহলে এই 170 থেকে আমি 70 একক বিক্রি করে দিই। এটা 20 টাকা রেটে, দাম হয় 1400 টাকা। তাহলে 400 থেকে 400 সেল করে দিয়েছি, লাস্টেরটা আগে সেল করেছি, ফার্স্টেরটা পরে সেল করেছি। 170 থেকে 70 সেল করলে ওখানে কিন্তু আমার এখনও স্টকে 100 রয়ে যায়, তাহলে এখানে 100 লিখব। এটা রেট ছিল 20 টাকা দরে, 2000 টাকা। কাজ শেষ, এবার ছক ক্লোজ করে দিচ্ছি। এবার উদ্বৃত্ত লেখার পালা। উদ্বৃত্ত আমরা কত তারিখে লিখব? আমার অঙ্কটি শেষ হয়ে গেছে এই উদ্দীপকে 30 তারিখে, কিন্তু আমার সমাপনী দেখাতে হবে মাসের শেষ দিন, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে। এটা সমাপনী উদ্বৃত্ত। এই টাকাটি আমি এখানে লিখে দিব। এই 100 একক রেট লেখার প্রয়োজন নেই, 2000 টাকা লিখে দিব উদ্বৃত্ত কলামে। এরপরে নিচে 2 দাগ দিয়ে ক্লোজ করে দিব ছকটি। এই কাজটি করব পৃষ্ঠার এ পাশ থেকে ও পাশ পর্যন্ত পুরোটাই আমরা এইভাবে করে দিব। করার পরে টাকার নিচে 2 দাগ দিয়ে দিব আমরা। এককের নিচে 2 দাগ দিব। ক্লোজ যেহেতু করছি, মাস যেহেতু শেষ হয়ে গেছে, এভাবে দেখিয়ে আমি কাজটি কমপ্লিট করব। এই হলো আমার লিফো পদ্ধতির পূর্ণাঙ্গ সমাধান। আশা করেছি তুমি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছো। তবে তুমি আমার 1 নম্বর পার্টটি ভালো মতো আগে দেখে নিবে, মোটামুটি একটা ধারণা হবে এই অধ্যায় সম্পর্কে, রুলসগুলো। এরপরে তুমি পর্যায়ক্রমে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এভাবে ভিডিওর ক্লাসগুলো দেখবে। আশা করব তোমার এই অধ্যায় সম্পর্কে আর কোনো সমস্যা সৃষ্টি হবে না।
শিক্ষার্থীবৃন্দ, আশা করছি পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছো। কোথাও সমস্যা মনে করলে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।